গাজায় লাগাতার হামলা চালানোর মতো ভয়ঙ্কর অপরাধের খেসারত দিতে হচ্ছে ইসরায়েলকে। অভ্যন্তরীণ কোন্দল আর নেতানিয়াহুর হঠকারী সিদ্ধান্তের কারণে একের পর এক পদত্যাগের কথা শোনা যাচ্ছে ইসরায়েলের সরকার ব্যবস্থায়। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টস পদত্যাগের পর এবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আরন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে। গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে শলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন। ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল হ্যালিভা বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে, তবে 7 অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়েও ইসরায়েলি সেনাপ্রধান হালেভি এবং গোয়েন্দা প্রধান হ্যালিভার মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যেই দলাদলি ও কাদা ছোড়াছুড়ি ইসরায়েলকে এক চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বনিবনা হচ্ছিল না হ্যালিভার। গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মতামত ও অবস্থানও ছিল ভিন্ন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর সাথেও নেতানিয়াহুর সম্পর্ক ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছেই। কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে দোষারোপ করে বলেন, কয়েক মাসের মধ্যেও পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। তবে নেতানিয়াহুর এই অভিযোগ মাথা পেতে নিতে রাজি নন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তবে হ্যালিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে এই অভিযোগটি আরও জোরদার হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিতভাবে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। 9 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক হামলায় গাজায় এ পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণায় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় নেতানিয়াহু। এ নিয়েই তার সরকার ব্যবস্থায় বিভক্তি দেখা দেয় এবং যার চূড়ান্ত পরিণতি বড় বড় নেতাকর্মীদের পদত্যাগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা যেন থামছে না। এবার তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। তিনি আরও বলেন, আমরা পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের 17 নং অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন। এদিকে এ ঘটনাকে পিটিআইয়ের বিরুদ্ধে নতুন দমন পীড়নের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। তারা লিখেছে, এ পদক্ষেপ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হতে বাধা দেওয়ার প্রচেষ্টা বলে মনে হচ্ছে। পাকিস্তানের সংবিধানের 17 অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি চাকরিতে না থাকা পাকিস্তানের প্রত্যেক নাগরিকের একটি রাজনৈতিক দল গঠন করার বা সদস্য হওয়ার অধিকার থাকবে। তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা অখণ্ডতার স্বার্থে আইনের মাধ্যমে সেই দলের উপর যুক্তিসঙ্গত বিধি নিষেধও আরোপ করা যাবে। এতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল পাকিস্তানের সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য ক্ষতিকর পদ্ধতিতে গঠিত হয়েছে বা এ ধরনের কাজ করছে, কেন্দ্রীয় সরকার এমন ঘোষণা দেওয়ার 15 দিনের মধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হল দেশটির মুদ্রা ডলার। সেই ডলারের আধিপত্য কমাতেই এবার নিজেদের মধ্যে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও ইরান। শুধু রাশিয়া বা ইরানই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক দেশই ডলারের স্থলে স্থানীয় অথবা অন্য কোনো দেশের মুদ্রা ব্যবহারে আগ্রহী। আমেরিকা ডলারকে নিজের অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করছে, যা এখন সব দেশের কাছেই স্পষ্ট। আমেরিকার এই আধিপত্যকামী নীতি ডলারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ কমিয়ে দিয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করেছে আমেরিকা। এই পদক্ষেপও ডলার বাদ দেওয়ার আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ডলারের রিজার্ভ রাখার প্রবণতা কমছে। 2003 সালে এটি ছিল 66%, আর সাম্প্রতিক বছরগুলোতে তা কমে 58% দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের কবল থেকে মুক্ত হতে এ পর্যন্ত অনেক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের কথা উল্লেখ করা যায়। বিশ্ব অর্থনীতির উপর পাশ্চাত্যের একক আধিপত্য মোকাবেলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে, এটি তার অন্যতম। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ সংগঠন হল সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্স। বিশ্ববাজারে মার্কিন ডলারের প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটি অভিন্ন মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছে ব্রিক্স। ল্যাটিন আমেরিকায় ব্রাজিল এবং আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের পক্ষে। এসব দেশও ডলার মুক্ত বাণিজ্যিক লেনদেন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করছে। বিভিন্ন দেশের ওপর আর্থিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন নীতি এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ব্যাপারে বলেছেন, ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ধরে নিয়ে এর ওপর ইউরোপের নির্ভরশীল থাকা উচিত হবে না, এবং কৌশলগত স্বাধীনতা না থাকলে ইউরোপ ইতিহাস থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে উঠেছে চীনা ইউয়ান। রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যের একটি বড় অংশই ইউয়ানে সম্পন্ন হচ্ছে। এ বিষয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার এবং চীনের মধ্যে বাণিজ্যিক লেনদেন 92% বেড়েছে, এবং এসব লেনদেনে রুশ মুদ্রা রুবল ও চীনা মুদ্রা ইউয়ান ব্যবহৃত হচ্ছে। বাণিজ্য বৃদ্ধির ধারাবাহিকতায় 2023 সালে দুদেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ $24,000 কোটি পৌঁছেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার প্রতি কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত রবিবার হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ের সাথে ফোন আলাপের সময় এই ঘোষণা দেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তারও তীব্র নিন্দা করেন মাসুদ। ফোনালাপে পেজেশকিয়ান বলেন, এই ভয়াবহ অপরাধযোগ্য প্রমাণ করে ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায়। তারা সব রকমভাবে ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারেনি এবং পারবেও না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন। ফোনালাপে ইসমাইল হানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আবারও মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথাও বিশেষভাবে তুলে ধরেন এই নেতা। হানিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ারই চেষ্টা করছে। তিনি আরও বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান গ্রহণের পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেন ইসমাইল হানিয়ে।